শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর আমার প্রথম লেখা। কেন এ পথে এলাম? সব পথিকেরই মনে চিরদিনের এই প্রশ্ন। কিন্তু নিয়তি কেন বাধ্যতে? নিয়তি কি কেনর বাধ্য? স্বাভাবিক মানুষের পক্ষে সাহিত্যিক হওয়া মানে সহজ পথ পরিত্যাগ করা। সেটাকে অসাধারণ কিছু হওয়া বলে মানতে আমি প্রস্তুত নই। ক্ষয়রোগ পাওয়া কি অসাধারণ কোনো লাভ? তেমনি লেখকপনার অক্ষয় রোগীরা সাধারণ লোকের অতিক্রম নয়, ব্যতিক্রম মাত্র। প্রথম পদস্খলনের মতো কারো প্রথম গল্প লেখাকে একটা দৈব দুর্ঘটনাই বলতে হয়, এবং পথভ্রষ্টকে ক্রমশ অধঃপতনের পথে ঠেলে নিয়ে যেতে সেই প্রাথমিক হঠকারিতাই যথেষ্ট। কেন যে আমি এই বিপথে এলাম এবং কি করে এলাম, এই লেখাটি তারই কাহিনী। আমার সেই প্রথম গল্প রচনার জন্মবৃত্তান্ত। আর সকলের মতো আমার প্রথম গল্প অতি কাঁচা বয়সের কাণ্ড, একেবারে ছোটবেলায়। আর তার শ্রোতা এবং সমজদার মাত্র একজন, স্বভাবতই তিনি মা। তুমি জিনিস কিনতে যে দুয়ানিটা দিলে মা, সেটা কোথায় যেন পড়ে গেল। এই কথা মাকে যেদিন প্রথম বলেছি বেশ সপ্রতিভভাবে বলতে পেরেছি। বলতে গেলে আমার প্রথম গল্প ঠিক তখনকারই রচনা। অবশ্যই ধরতে গেলে আমার প্রথম গল্প শোনাও মার মুখ থেকে, অতএব মাকেই নিজের গল্প শোনানো কিছুটা প্রতিশোধ স্পৃহার থেকে প্রণোদিত, তাও হয়তো বলা যায়। তবে বাল্যকালের লেখা এবং পরকালের লেখায় পার্থক্য আছে। দুই পড়বার জিনিস, প্রথমটা চাপা আর পরেরটা ছাপা। এই চাপা পড়া লেখাদের সমাধিস্তূপ থেকে ছাপা পড়া লেখাটির আবির্ভাবের মধ্যে ব্যবধান থাকে, সময়ের ব্যবধান। প্রথম রচনা আর প্রথম প্রকাশনা, এই উভয়েরই মধ্যে অনেক ফারাক এবং ফাঁড়া অনেক। আমার প্রথম প্রকাশিত লেখা কিন্তু গল্প নয়, তা হচ্ছে কবিতা। বলাই বাহুল্য, এমন একটা বয়স আছে যখন কবিতাটা ঠিক দাড়ির মতোই আপনা থেকে বেরিয়ে আসে। কবিতা আর দাড়ি বলতে কি প্রায় একই সঙ্গেই শুরু হয়, অযাচিত এসে যায় সেই প্রথম বয়সটায়। কিন্তু গল্প মানে রীতিমতো গল্প তখন কিছুতেই আসে না। গল্পকে আনা ভারী দুঃসাধ্য ব্যাপার। যে কোনো বয়সেই অনেক টেনে হিঁচড়ে তাকে আনতে হয়। গল্পরা তো কবিতার মতো কিংবা দাড়ির মতো নিজের ভেতর থেকে আপন প্রেরণায় গজিয়ে ওঠে না। তারা ছড়িয়ে থাকে মানুষের জীবনের পাতায় পাতায়। আপনার, আমার, এর, ওর, তার জীবনের পৃষ্ঠায় তার সমাবেশ। সেখান থেকে তাদের দেখে শুনে বেছে চুলে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। তারপর নিজের পছন্দসই পোশাকে সাজিয়ে গুজিয়ে প্রকাশযোগ্য করে বার করতে হয় সবার সামনে। প্রথম বয়সে গল্প সাজানো এক দারুণ সাজা, কেবল গল্পের পক্ষে নয়, লেখকের পক্ষেও। এবং সে গল্প যদি পাঠককে পড়তে হয় তাহলে তার পক্ষেও কিছুমাত্র কম না। আমার প্রথম গল্প কতদিন আগেকার লেখা আমার মনে নেই, কিন্তু সে যে কত কষ্ট করে লেখা তা এখনও আমি ভুলতে পারিনি। আমার সেই প্রথম গল্প লেখার গল্পই আপনাদের এখন বলতে যাচ্ছি। আপনারা আমার গল্প পড়েছেন কিনা জানি না। যদি ভুলক্রমে এক হাতখানা কখনো উল্টে থাকেন তাহলে হয়তো আপনাদের মনে হয়েছে স্রেফ গাঁজা। কারো কারো এরূপ মনে হয়, এবং কেবল মনে হওয়াই নয়, মুখ ফুটে একথা কেউ কেউ অকপটে ব্যক্তও করেন। কিন্তু আমি জানি আমার প্রায় সব গল্পই সত্য ঘটনা। এই জীবনে হয়তো বা কোথাও একটু অত্যুক্তি থাকতে পারে, কিন্তু তাহলেও তো আমার এই মুষ্টিমেয় জীবন থেকে গাঁজানো। আমার প্রথম গল্পটাও ঠিক এইভাবে অকস্মাৎ আমার জীবন থেকে গেঁজে উঠেছিল। জীবন থেকে গল্প গেঁজে ওঠা যে কী ব্যাপার তা এই কাহিনী শুনলেই আপনারা টের পাবেন। আমার গল্পরা যখন রূপান্তরিত হয়ে সেজে গুজে আপনাদের সম্মুখে এসে দাঁড়ায় তখন তাদের দেখে হয়তো হাস্যকর বলে মনে হলেও হতে পারে,
কিন্তু যখন আমার সামনে বা আমার আশেপাশে আমাকে জড়িয়ে নিয়ে গাঁজতে থাকে, তখন তা দস্তুর মতোই গঞ্জনাদায়ক, মোটেই হাস্যকর নয়, অন্তত আমার পক্ষে তো নয়। জীবনকে এই জন্যেই বুঝি অনেকে ট্র্যাজেডি বলে থাকেন। তারা মিথ্যে বলেন না। আমার জীবনের ট্র্যাজেডিগুলো গল্পাকারে লিখতে গিয়ে লেখার দোষে কিংবা লেখকের অক্ষমতায় হয়তো হাস্যকর হয়ে দেখা দেয়, কিন্তু তা পড়ে আপনাদের হাসি পেলেও আমার গল্প পড়ে আমার নিজের কখনো কদাচই হাসি পায় না। আমার এই প্রথম গল্পটাও ঠিক এমনই করে গজিয়েছিল। শুনুন তাহলে। সেদিন ছিল পয়লা বৈশাখ। কলম নিয়ে বসে কী লিখি করছিলাম। কিছুই আসছিল না কলমে। নিজেকে নিজ মনেই বলছিলাম, গল্প হচ্ছে জীবন দর্শন, জীবনকে কোথায় কিভাবে দেখেছো মনে করো, ভেবে ভেবে দেখো, তারপরে তার মধ্যে একটু দৃষ্টিভঙ্গির ভেজাল মিশিয়ে লিখে ফেলো, লোকচক্ষে এনে বার করা তার পরের কথা। বলি, জীবনের সঙ্গে কখনো সাক্ষাৎ হয়েছে? যতবারই এই প্রশ্ন তুলি ততবারই জীবনবাবু বলে এক ব্যক্তির ছবি আমার মানসপটে ভেসে ওঠে। শখ কিংবা পেশা কে জানে, বাড়ি বাড়ি ঘড়ির দম দিয়ে বেড়ানোই ছিল এই জীবনবাবুর কাজ। তাকেই আবার ফিরে মনশ্চক্ষে দেখি, আসল জীবনের আর দেখা পাই না। অবশেষে বিরক্ত হয়ে কলম ফেলে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম। সামনেই পড়েছিল রিসিভারটা, আমার টেবিলের এক কোণে, এবং সেই মুহূর্তেই জীবনের সাক্ষাৎ লাভ করলাম, আমার প্রথম জীবন সাক্ষাৎ। আর সেই ঘটনা কিংবা দুর্ঘটনা থেকেই আমার প্রথম গল্প গেজে উঠল। সাক্ষাৎ জীবনী থেকে ত্যক্ত বিরক্ত হয়ে গজগজ করতে করতে বেরিয়ে এলো গল্পটা। কিন্তু এখন কাকে ফোন করি? টেলিফোনের রিসিভারটা হাতে নিয়ে ভাবছিলাম, আজ সম্বৎসরের প্রথম দিন, কাউকে ডেকে নতুন বছরের সাদর সম্ভাষণ জানালে কেমন হয়। কিন্তু কাকে জানাই? কাকে আবার? যাকে তাকে, যাকে খুশি তাকেই। আজকের দিনে কে আপনার, কেই বা পর। একধার থেকে ডেকে ডেকে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিই, সেই কি ঠিক হবে না? টেলিফোন ডিরেক্টরি নিয়ে নাড়াচাড়া করি। অসংখ্য নাম, নম্বরও বহুত। কোন ধার থেকে শুরু করব? চক্রবর্তীদের নিয়েই আরম্ভ করা যাক না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাছাড়া বঙ্কিমবাবুও বলে গেছেন। কি বলে গেছেন? না, চক্রবর্তীদের সম্বন্ধে বিশেষ করে কিছু বলেননি, তবে চক্রবর্তীদের সম্বন্ধে সে কথাও বলা যায়। একটু ঘুরিয়ে বলতে হয় বলতে গেলে। হ্যাঁ, চক্রবর্তীকে চক্রবর্তী না ডাকিলে কে ডাকিবে? অতএব একে একে চক্রবর্তীদের ধরে ধরে ডেকে যাই এবং মিষ্টি করে নববর্ষের সাদর সম্ভাষণ জ্ঞাপন করি। আমার দ্বারা তাদের চক্রবর্তী সুলভ যৎকিঞ্চিত জীবনে কিছু কিছু আরামের আমদানি হোক, ক্ষতি কী? কিন্তু চক্রবর্তীও খুব কম নেই। তারাই 1.5 গজ জুড়ে আছে ডিরেক্টরির। কলকাতার ফুটপাত হতে পারে, কিন্তু টেলিফোনও যে এমন চক্রবর্তী বহুল এ আমার ধারণা ছিল না। যাই হোক, প্রথম একটা চক্রবর্তীকে পছন্দ করলাম এবং টেলিফোনটা কাছে এনে রিসিভারটা তুলে ধরলাম। যথারীতি নম্বর বলা হলো। অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দই নেই। হাল খাতায় বেরিয়ে গেছেন নাকি ভদ্রলোক? এত বেলা থাকতে? বিচিত্র নয়, চক্রবর্তীরা যেরূপ মিষ্টান্ন লোলুপ আর উদার হৃদয়, অবাক হওয়ার কিছুই নেই। বহুক্ষণ বাদে একটা আওয়াজ এলো। মাছের মুড়ো মুখে করে কে একজন কথা বলছে বোধ হলো আমার। রং নম্বর, রং নম্বর, রং রং। বলতে বলতেই নিরুদ্দেশে মিলিয়ে গেল সেই আওয়াজ। ভারী বিরক্ত লাগে। নববর্ষের সাদর সম্ভাষণ জানাতে বসে মন্দ না, ভাব জমাবার গোড়াতেই আড়ি। ধুর ধুর। রিং করতে শুরু করি ফের। আওয়াজটা আবার ঘুরে আসে, এসে জানায় নাম্বার এনগেজড, এবং এই বলেই আবার সেটা উধাও হবার চেষ্টা করে। কিন্তু আমিও নাছোড় বান্দা। শুনুন মশাই, শুনুন। উপর চড়াও হয়ে আওয়াজটাকে পাকড়ে ফেলি। বলুন বলুন তাহলে। আওয়াজটা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে মনে হয়। আপনি শ্রীযুক্ত চক্রবর্তী? আমি বলি। না। মেগাফোন বিনিন্দিত কণ্ঠে উনি জবাব দিলেন। আপনি আপনি কে তবে? এই ঠাকুর। ইলিশ মাছের রোস্ট কই আমার? রোস্ট? যাও নিয়ে এসো জলদি। হ্যাঁ, কি বলছেন? আমি কে? বলেছি তো, আমি রং নাম্বার। তার উপরে আমি এখন এনগেজড। তারপর আর কোনো উচ্চবাচ্যই নেই। কিন্তু আমিও সহজে পরাস্ত হবার পাত্র না। আমার আরেক ডাকাতি শুরু হয়। এ বেচারি এখন নাচার। রোস্টলেস বলেই হয়তো রেস্টলেস, এবং চক্রবর্তীও হয়তো নয়। দেখে শুনে দ্বিতীয় এক চক্রবর্তীকে ডাক দিই।
আপনি কি মিস্টার চক্রবর্তী? হ্যাঁ, আপনি কে? নিজের নাম বললাম। টেলিফোনের অপর প্রান্তবর্তী সশব্দে ফেটে পড়লেন। আপনাকে তো চিনি না মশাই, নামও শুনিনি কখনো। আমার কাছে কি দরকার আপনার? আগে দরকার এমন কিছু না, এই কেবল আপনাকে আমার নমস্কার, অর্থাৎ এই নববর্ষের। কে হে বচ্চকরা, ইয়ার কি দেবার আর জায়গা পাওনি? আধ ঘন্টা ধরে রিং করে অনর্থক বাথরুম থেকে টেনে আনলে আমায়। এখন ঠান্ডা লেগে আমার সর্দি হবে, সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস হবে, তারপর নিউমোনিয়া হয়, নিমতলা হয় কিনা কে জানে। হায় হায়, তোমার মতো গুন্ডার পাল্লা পড়ে অবশেষে আমি বেঘরে মারা পড়লাম। এবং সঙ্গে সঙ্গে তিনি কানেকশান কেটে দিলেন। নববর্ষ অবধি হয়ে থাকলো, সাদর সম্ভাষণটা ভালো করে জানাবার ফুরসতটুকু পাওয়া গেল না। সে অবকাশ তিনি দিলেন না আমায়। আবার ডাক দিতে হলো ভদ্রলোককে, দুঃখের সহিত সেই বাথরুম থেকে টেনে আনতে হলো আবার। কি করব? কোনো কাজ অসমাপ্ত কিংবা অর্ধ সমাপ্ত রাখা ঠিক নয়। সেটা চক্রবর্তীদের কাজ না। বিশেষ করে আজকের দিনে কারো সঙ্গে নতুন বছরের প্রথম খাতির জমাতে গিয়ে অখ্যাতি লাভটা যেন কেমন। আপনি মিস্টার চক্রবর্তী? আলবৎ আমিই সেই। তুমি কোন বেয়াক্কেলে? আগে আমি আমি আমতা আমতা করে বলে যাই। একটু আগেই তো আমার জবাব দিয়েছি, আবার কেন? আচ্ছা চাঁদত্ত, এই বলে সশব্দে তার ঋষিভাত ত্যাগ করলেন। সকর্ণেই শুনতে পেলাম। আমাকে পরিত্যাগ করে আবার বাথরুমেই প্রস্থান করলেন বোধ হয়। না, উনি আর জীবনকে আনন্দ উচ্ছল করতে উৎসুক নন, অন্তত আপাতত যে নন তা বেশ বোঝাই যাচ্ছে। তালিকার তৃতীয় ব্যক্তিকে ধরে টানি এবার। শ্রীযুক্ত চক্রবর্তী আপনি? ঠিকই ধরেছেন। আপনি কে? আগে আমিও আরেক শ্রীযুত। আগে হ্যাঁ, চক্রবর্তী জুৎসই হয়ে জানিয়ে দিই। ও তাই নাকি? চোখা গলায় বলতে শুরু করেন তৃতীয় ব্যক্তি। 2 সপ্তাহ ধরে আমি গরু খোঁজা করছি আপনাকে। সেই যে আপনি কেটে পড়লেন দালালির টাকাটা মেরে, তারপর আপনার কোনো পাত্তাই নেই। আচ্ছা লোক আপনি, যা হোক, আপনার আক্কেলকে বলিহারি। আমি একটু বিব্রত বোধ করি। সাধুর সম্ভাষণের পূর্বেই একজন অপরিচিতের কাছ থেকে এতটা মোলায়েম অভ্যর্থনা, এমন সাগ্রহ হা পিত্তেশ আমি প্রত্যাশা করিনি। বিশেষ করে একটু আগেই দুটো সংঘর্ষ সামলাবার ঠিক পরেই। আমি তো কেবল সম্ভাষণ করেই সারতে চাই এবং সরতে চাই, তারপরে আর কিছুই চাই না। কিন্তু ইনি তো দেখছি তারও বেশি অগ্রসর হতে উদ্গ্রীব। যেরূপ গরুতরভাবে আমাকে খোঁজাখুঁজি করছেন বললেন, তাতে হয়তো এরপরেও রীতিমতো ঘনিষ্ঠতা জমাবার পক্ষপাতী বলেই তাকে মনে হয়। আমার তরফে বাকস্ফূর্তি হতে বিলম্ব হয়, স্বভাবতই একটু সময় লাগে। কি চেপে গেলেন যে একেবারে? অন্য তরফে ততক্ষণে সম্ভাষণের দ্বিতীয় পালা শুরু হয়ে গেছে। বেশ ভদ্রলোক আপনি। দালালির টাকাটা তো আক্লেশে মেরে নিয়ে যেতে পারলেন, কিন্তু এই পচা বাড়িতে কোনো মানুষ বাস করে? এদো ড্যাম্পো মশার আড্ডায় কাঁকড়া বিছের সঙ্গে থাকতে পারে কেউ? এরকম বাড়ি আমাদের ভাড়া গছিয়ে এভাবে ঠকিয়ে কী লাভ হলো আপনার শুনি? তিনি জবাবদিহি চান। কি জবাব দেব? এবার আমাকেই কানেকশান কাট আপ করতে হলো। সম্বন্ধ বজায় রাখা আর সম্ভব হলো না। দফায় দফায় কারো রাহাজানি চললে তার সঙ্গে রফা করে নিজের দফা রফা করা আমার মতো সুরাহাবাদীর রপ্ত নয়। কাজেই বিদায় সম্ভাষণ না করেই সাধর সম্ভাষণ স্থগিত রাখতে হলো। বাধ্য হই, কি করব? এবার চতুর্থ ব্যক্তির উদ্দেশ্যে ডাক ছাড়ি এবং তাকে কাছাকাছি পাওয়া মাত্রই আর অন্য কথা পারতে দিই না। সর্বপ্রথমেই আমার কাজ সেরে নিই। শ্রীযুত চক্রবর্তী, আপনাকে আমার সাধর সম্ভাষণ জানাই। নববর্ষের সাধর সম্ভাষণ। কাঁদো কাঁদো জবাব আসে। তা জানাবে বই কি, তা না হলে বন্ধু? তা না জানাবে কেন? আজ তো তোমাদেরই সুখের দিন, হে তোমাদেরই ফুর্তি। এতদিন আমার সর্বনাশ হয়েছে। পরশু মামলায় হেরেছি, কাল শ্বশুরমশাই আত্মহত্যা করেছেন, আর আজ সকাল থেকে যত কাবলেওয়ালার ছেঁকে ধরেছে। আগামীকাল আমাকে দেউলে খাতায় নাম লেখাতে হবে। আজই তো তোমাদের মতো হিতৈষীদের আনন্দ উঠলে উঠবার দিন। আমার সর্বনাশ না হলে আর তোমাদের পৌষ মাস ফলা হবে কি করে? টেলিফোনের অপর প্রান্তে
ফুঁপিয়ে ফুঁপিয়ে আর্তনাদ উচ্ছ্বসিত হতে থাকে। এ ব্যক্তিকেও, এই চক্রবর্তীটিকেও বরখাস্ত করে দিই তৎক্ষণাৎ। যেরকম বুঝছি সব দিক থেকে আমার সাদর সম্ভাষণের একদম অযোগ্য বলে একে মনে হচ্ছে। নববর্ষের জন্য একেবারেই ইনি প্রস্তুত নন। অতঃপর পঞ্চম চক্রবর্তীকে বেশ একটু ভয় ভয় ডাকতে হয়। সাড়া দিতে না দিতেই সদ্যলব্ধ চক্রবর্তী মশায় আরম্ভ করেন। বুঝেছি, আর বলতে হবে না, গলা পেতেই চিনেছি। তা সুদটা দিচ্ছেন কবে? আসল দাবার তো নামটি নেই। কত জমে গেল খেয়াল আছে? হ্যাঁ, একবার উচ্চাবাচ্চ নেই যে? ঢের লোক দেখেছি বাবা, কিন্তু তোমার মতন এক নম্বরের এমন জোচ্চোর আর একটাও চোখে পড়ল না। একবার যদি সামনে পেতাম, মেরে পস্তা ওড়াতাম তোমার। আর বেশি শোনবার আমার সাহস হলো না। পস্তায়মান এই ধারদাতার ধারালো ধাক্কায় আমি আধার দেখলাম। তাছাড়া সামান্য একজন সাধারণ একজন চক্রবর্তীকেই আমি ডাকতে চেয়েছিলাম, কোনো রাজ চক্রবর্তীকে না। রিসিভার নামিয়ে অনেকক্ষণ কাহিল হয়ে থাকি। তারপর বিস্তর ইতস্তত করে ষষ্ঠ ব্যক্তির জন্য রিসিভার তুলি। কথায় বলে বারবার 3 বার, আবার 3-এর শত্রুতাও হয় বলে থাকে। অতএব কার্যত 3 বারের ডবল করেই তবেই ছাড়া উচিত। হ্যালো, আপনি কি শ্রীযুত চক্রবর্তী? ও আপনি, নমস্কার। আমি একজন চক্রবর্তী, আপনারই স্বগোত্র নগণ্য একজন। হ্যাঁ, নমস্কার। আজ নববর্ষের প্রথম দিনটিকে আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাদর সম্ভাষণ, আজ্ঞে হ্যাঁ। অন্য তরফ থেকে অন্যতর চক্রবর্তীর কণ্ঠস্বর ভেসে এলো, বেশ গদগদ স্বরে, মোলায়েম আর মিহি হয়ে। এ চক্রবর্তীটিকে অন্যান্য চক্রবর্তী থেকে একটু স্বতন্ত্র বলেই মনে হয়। বঙ্কিমবাবুর কথাটা রকম ফের হয় এরও যেন জানা আছে মনে হচ্ছে। তিনি বলতে থাকেন, ধন্যবাদ। হ্যাঁ, কি বললেন? নামটা তো বললেন, কিন্তু আপনার ঠিকানাটা? 134 নম্বর। বেশ বেশ। রাস্তার নাম? বাহ, নাম ঠিকানায় কবিতা মিলিয়ে হরিহর আত্মা হয়ে আছেন দেখছি। বাহ বাহ, এই তো চাই। ছেলেপিলে কটি? আপনি একমাত্র? তার মানে ও এখনো বিয়ে হয়নি? হবার আর আশঙ্কাও নেই? তা না থাক, মানুষ আশাতেই, এমনকি আশঙ্কা নিয়েও বেঁচে থাকে। বয়সটা কত বললেন? আন্দাজ করা একটু কঠিন। 28 থেকে 88-র মধ্যে? তাহলে ওই চলবে। এত কথা জিজ্ঞেস করছি কেন? এক্ষুনি জানতে পারবেন। আমি যাচ্ছি আপনার কাছে। না না, কোনো ঘটকালি নয়। তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দ্বারা আপ্যায়িত করলেন, তেমনি আজ নববর্ষের প্রথম দিনে একটা ভালো কাজ আপনার জন্যও আমি করতে চাই। আপনার জীবন বিমাটা আজই করে ফেলুন। জীবন বিমার দ্বারাই জীবনের সীমা বাড়ানো যায়। অতএব শুভ কাজ দিয়েই বছরের প্রথম শুভ দিনটা আরম্ভ হোক। কেমন? দাঁড়ান, এই দণ্ডেই আমি যাচ্ছি।